প্রতিদিন ভোরে যখন পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য জেগে ওঠে, বঙ্গোপসাগরের তীরে একটি শহর নতুন করে জন্ম নেয়। সমুদ্রের নোনা বাতাসে ভেসে আসে অতীতের ফিসফিসানি। প্রতিটি ঢেউয়ের সাথে ভেসে আসে হাজার বছরের ইতিহাস। এই শহরের নাম কক্সবাজার, একটি নাম যার পেছনে লুকিয়ে আছে রক্ত, ঘাম আর অশ্রুর মহাকাব্য, যেখানে পরাজিত মুঘল রাজপুত্রের দীর্ঘশ্বাস মিশে আছে বাতাসে, যেখানে একজন ব্রিটিশ অফিসারের মানবতা হয়ে উঠেছে অমর কিংবদন্তি, যেখানে প্রতিটি বালুকণা সাক্ষী বহন করে চলেছে সহস্র বছরের সভ্যতার। আমি আপনাদের নিয়ে যাব এক মহাকালীন যাত্রায়, যেখানে প্রস্তর যুগের আদিম মানুষ থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ পর্যন্ত সব কিছুর সাক্ষী এই মাটি। আদি পর্ব এর আজকের আয়োজনে আমরা উন্মোচন করব কক্সবাজারের সেই মহাকাব্যিক ইতিহাস, যা হয়তো আপনি কখনো শোনেননি। প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রাচীন সভ্যতা। আসুন আমরা ফিরে যাই 50,000 বছর আগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 50,000 বছর। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা গেছে প্রস্তর যুগেও এই অঞ্চলে মানুষের বসবাস ছিল। টেকনাফের নিকটবর্তী পাহাড়ি গুহায় পাওয়া গেছে প্রাচীন পাথরের অস্ত্র আর শিকারের চিহ্ন। এই আদিম মানুষেরাই ছিল এই ভূমির প্রথম সন্তান। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক ডক্টর আব্দুল করিম সাহেবের মতে, কক্সবাজার অঞ্চলে পাওয়া নিওলিথিক যুগের হাতিয়ার প্রমাণ করে যে এখানে অন্তত 10,000 বছর আগে থেকে সংগঠিত মানব বসতি ছিল। কল্পনা করুন, যখন পৃথিবীর অধিকাংশ অঞ্চল বরফে ঢাকা ছিল, তখন এই উষ্ণ সমুদ্র তীরে মানুষ শিকার করছিল, মাছ ধরছিল, পরিবার গড়ছিল। খ্রিস্টপূর্ব 300 অব্দে যখন মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, তখন এই অঞ্চল ছিল গঙ্গারিডি সাম্রাজ্যের অংশ। গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেছেন এক শক্তিশালী উপকূলীয় রাজ্যের কথা, যার নৌবাহিনী ছিল অপ্রতিরোধ্য। অনেক ইতিহাসবিদ মনে করেন এই বর্ণনায় বৃহত্তর চট্টগ্রাম তথা কক্সবাজার অঞ্চলের কথাই বলা হয়েছে। 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে এই অঞ্চল হরিকেল রাজ্যের অধীনে ছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং 640 খ্রিস্টাব্দে এই অঞ্চল ভ্রমণ করেন এবং তিনি লিখেছেন, সমুদ্র তীরে এক সমৃদ্ধ জনপদ দেখলাম, যেখানে মানুষ সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে এবং সুগন্ধি কাঠ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। এই সুগন্ধি কাঠ ছিল আগর কাঠ, যা তখন সোনার চেয়েও মূল্যবান ছিল। আরাকান সাম্রাজ্য ও বাংলার দ্বন্দ্ব। 9ম শতাব্দী থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। আরাকান রাজ্য, যা বর্তমানে মিয়ানমারের রাখাইন প্রদেশ, তখন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এক শক্তিশালী সামুদ্রিক সাম্রাজ্য। 957 খ্রিস্টাব্দে আরাকানের রাজা সুলাতাইন সান্দ্রা তার বিশাল নৌবহর নিয়ে চট্টগ্রাম উপকূল আক্রমণ করেন। তার নৌবহরে ছিল 10,000 যুদ্ধ জাহাজ। কল্পনা করুন সেই দৃশ্য, দিগন্ত জুড়ে শুধু জাহাজ আর জাহাজ। কিন্তু এই অঞ্চলের মানুষ সহজে হার মানার পাত্র ছিল না। স্থানীয় বীরযোদ্ধা পদুয়া নামে এক সেনাপতি গেরিলা কৌশলে আরাকানিদের পরাজিত করেন। কথিত আছে, তিনি সমুদ্রের জোয়ার ভাটার জ্ঞান ব্যবহার করে শত্রুর জাহাজগুলো চরে আটকে ফেলেন এবং তারপর আক্রমণ করেন। এ ঘটনার স্মৃতি আজও টিকে আছে পদুয়ার চর নামে, যা কক্সবাজার থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 1430 সালে আরাকানের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। রাজা নরমিখলা, যিনি মিনসমন নামেও পরিচিত, বাংলার সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের সাহায্যে সিংহাসন ফিরে পান। কৃতজ্ঞতা স্বরূপ তিনি মুসলিম উপাধি গ্রহণ করেন, মুহাম্মদ সুলাইমান শাহ। এরপর থেকে আরাকানে এক অদ্ভুত সংস্কৃতি গড়ে ওঠে। বৌদ্ধ রাজারা মুসলিম নাম ধারণ করতেন, রাজসভায় ফার্সি ভাষা ব্যবহৃত হতো, আর মুদ্রায় একদিকে থাকতো আরবি আর অন্যদিকে বার্মিজ লিপি।
এই সাংস্কৃতিক সংমিশ্রণের প্রভাব পড়ে কক্সবাজার অঞ্চলেও। রামু উপজেলায় আজও দেখা যায় ৩০০ বছরের পুরনো মসজিদ আর বৌদ্ধবিহার পাশাপাশি দাঁড়িয়ে আছে। স্থানীয় প্রবীণ আবুল কাশেম মাস্টার বলেন, আমাদের দাদা পরদাদারা বলতেন এখানে মুসলমান আর বৌদ্ধরা একসাথে ঈদ আর বৌদ্ধ পূর্ণিমা পালন করত। এই ঐতিহ্য আজও টিকে আছে। মুঘল যুগ ও শাহ সুজার করুণ কাহিনী। ১৬৫৮ সাল মুঘল সাম্রাজ্যে শুরু হয় ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। সম্রাট শাহজাহান অসুস্থ। তার ৪ পুত্র দারা শিকো, আওরঙ্গজেব, শাহ সুজা ও মুরাদ সিংহাসনের জন্য ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত। শাহ সুজা, যিনি ২২ বছর ধরে বাংলার সুবাদার ছিলেন, ঢাকায় নিজেকে সম্রাট ঘোষণা করেন, কিন্তু খাজোয়ার যুদ্ধে আওরঙ্গজেবের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। পরাজিত সুজা তার পরিবার নিয়ে পালাতে শুরু করে। সাথে ছিল প্রায় ৫০০ অনুগত সৈন্য, ৮০টি হাতি আর ১,০০০ পালকি। ১২ এপ্রিল ১৬৬০ সালে তারা ঢাকা ত্যাগ করেন। ৩ মাসের কষ্টকর যাত্রার পর জুলাই মাসের এক বর্ষণমুখর সন্ধ্যায় শাহ সুজার ক্লান্ত কাফেলা এসে পৌঁছায় বর্তমান কক্সবাজারের ডুলাহাজারা এলাকায়। কেন তিনি এখানে থামলেন? স্থানীয় কিংবদন্তি বলে, শাহ সুজার ছোট কন্যা আমিনা বানু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় এক বৈদ্য নাম রামদাস তাকে সুস্থ করে তোলেন। কৃতজ্ঞ শাহ সুজা তাকে ১০০ স্বর্ণমুদ্রা উপহার দেন। এই ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে আজও ডুলাহাজারায় রামদাসের কুয়া নামে একটি প্রাচীন কূপ আছে, যার পানি নাকি এখনও রোগ নিরাময়ে কার্যকর বলে স্থানীয়রা বিশ্বাস করেন। তবে শাহ সুজার এই যাত্রা বিরতি ছিল ক্ষণস্থায়ী। মাত্র ৭ দিন পর তিনি আবার যাত্রা শুরু করেন আরাকানের দিকে, কিন্তু তার পেছনে রেখে যান এক অমোচনীয় ছাপ। তার হাজার পালকির স্মৃতিতে এই এলাকার নাম হয়ে যায় ডুলাহাজারা। ডুলা অর্থ পালকি, হাজারা মানে হাজার। কিন্তু শাহ সুজার ভাগ্যে সুখ ছিল না। আরাকান রাজা সান্দা থুধম্মা প্রথমে তাকে আশ্রয় দিলেও পরে তার সম্পদের লোভে এবং আওরঙ্গজেবের চাপে ৭ ফেব্রুয়ারি ১৬৬১ সালে শাহ সুজা ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করেন। কথিত আছে, শাহ সুজার সুন্দরী কন্যা গুলরুখ বানুকে রাজা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অস্বীকার করলে পুরো পরিবার হত্যা করা হয়। তবে কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন শাহ সুজা হয়তো বেঁচে গিয়েছিলেন এবং ফকির বেশে জীবন কাটিয়েছেন। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল হক বলেন, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি শাহ সুজা মক্কায় হজ করতে গিয়েছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তার কবর নাকি মদিনায় আছে। যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু এই কিংবদন্তি আজও মানুষের মনে আশার সঞ্চার করে। ক্যাপ্টেন হিরাম কক্স ও একটি শহরের জন্ম। ১৭৮৪ সাল বার্মার নতুন রাজা বোধপায়া আরাকান দখল করেন। শুরু হয় এক ভয়াবহ গণহত্যা। আরাকানের বৌদ্ধ ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে আসতে থাকে চট্টগ্রামে। মাত্র ১ বছরে প্রায় ৪০,০০০ শরণার্থী এসে জড়ো হয় নাফ নদীর তীরে। তাদের অবস্থা ছিল করুণ, না ছিল খাবার, না ছিল আশ্রয়। ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মানবিক সংকট সমাধানে তার সবচেয়ে দক্ষ কর্মকর্তাকে পাঠান। তার নাম ক্যাপ্টেন হিরাম কক্স। মাত্র ২৯ বছর বয়সী এই তরুণ ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তিনি ছিলেন একজন কবি, দার্শনিক এবং সর্বোপরি একজন মানবদরদী। ১৭৯৮ সালের ১৫ মার্চ ক্যাপ্টেন কক্স পালঙ্কি অর্থাৎ বর্তমান কক্সবাজারে পৌঁছান। তার ডায়েরিতে তিনি লিখেছেন, আজ আমি এমন এক স্থানে এসেছি যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। নীল সমুদ্র, সবুজ পাহাড় আর সোনালি বালুচর যেন স্বর্গের এক টুকরো পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু এই সৌন্দর্যের মাঝে আমি দেখলাম মানুষের দুর্দশা। হাজার হাজার শরণার্থী, যাদের চোখে আতঙ্ক আর পেটে ক্ষুধা। আমি প্রতিজ্ঞা করলাম, এদের আমি নতুন জীবন দেব।
এই ডায়েরিটি এখন ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ক্যাপ্টেন কক্স একটি মহাপরিকল্পনা হাতে নেন। তিনি শরণার্থীদের জন্য 100টি গ্রাম স্থাপন করেন। প্রতিটি পরিবারকে দেন 10 একর করে জমি। স্থাপন করেন একটি বড় বাজার যেখানে সবাই ব্যবসা করতে পারে। নির্মাণ করেন রাস্তাঘাট, খনন করেন পুকুর ও কূপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি শরণার্থী ও স্থানীয়দের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। তিনি বুঝেছিলেন শুধু আশ্রয় দিলেই হবে না, তাদের সমাজের অংশ করে নিতে হবে। তাই তিনি মিশ্র বিবাহে উৎসাহ দেন, যৌথ উৎসব পালনের ব্যবস্থা করেন। কিন্তু এই মহান মানুষটির জীবন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। 1799 সালের বর্ষাকালে কক্সবাজারে ভয়াবহ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়। ক্যাপ্টেন কক্স নিজে রোগীদের সেবা করতে গিয়ে আক্রান্ত হন। 1799 সালের 10 অক্টোবর মাত্র 33 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো অঞ্চল শোকে মুহ্যমান হয়ে পড়ে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একসাথে তার শেষকৃত্যে অংশ নেয়। রাখাইনরা তাদের ঐতিহ্যবাহী থিং ইয়ান উৎসবে তার স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বালায়। মুসলমানরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে। হিন্দুরা তার নামে পূজা দেয়। মানুষের এই ভালোবাসার স্বীকৃতিস্বরূপ তার প্রতিষ্ঠিত বাজারটির নাম হয়ে যায় কক্স সাহেবের বাজার। কালক্রমে যা সংক্ষিপ্ত হয়ে কক্সবাজার নামে পরিচিত। ঔপনিবেশিক যুগ থেকে স্বাধীনতা। 1854 সালে কক্সবাজার মহকুমার মর্যাদা পায়। প্রথম মহকুমা প্রশাসক মিস্টার পোলট শহরের আধুনিকায়নে হাত দেন। 1869 সালে গঠিত হয় পৌরসভা। 1872 সালে স্থাপিত হয় প্রথম ইংরেজি স্কুল, কক্সবাজার হাই স্কুল। 1885 সালে চালু হয় টেলিগ্রাফ সেবা, যা কক্সবাজারকে বহির্বিশ্বের সাথে যুক্ত করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কক্সবাজারের ভাগ্য বদলে দেয়। 1942 সালে জাপানি বিমানবাহিনী এখানে বোমাবর্ষণ করে। সৈকতে তৈরি হয় বাংকার আর পরিখা। যুদ্ধের ভয়াবহতা প্রথমবারের মতো স্পর্শ করে এই শান্ত সমুদ্র শহরকে। 1947 এর দেশভাগের পর কক্সবাজার পূর্ব পাকিস্তানের অংশ হয়। কিন্তু 1971-এ শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। কক্সবাজার হয়ে ওঠে মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক স্মৃতিচারণ করেন, আমরা টেকনাফ দিয়ে অস্ত্র আনতাম রাতের অন্ধকারে সমুদ্রপথে। পাকিস্তানি বাহিনী বুঝতেই পারত না। একদিন আমরা 500 রাইফেল এনেছিলাম। 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর কক্সবাজার নতুন যাত্রা শুরু করে। 1984 সালের 1 মার্চ এটি পূর্ণ জেলার মর্যাদা লাভ করে। আধুনিক কক্সবাজার, স্বপ্ন ও বাস্তবতা। আজকের কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। প্রতি বছর 50 লক্ষেরও বেশি দেশি বিদেশি পর্যটক এখানে আসেন। 2020 সালে নির্মিত 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, যা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, পর্যটকদের দিয়েছে এক অনন্য অভিজ্ঞতা। পর্যটন ব্যবসায়ী জহিরুল ইসলাম বলতেন, তার সময়ে কক্সবাজারের মাত্র 2টি হোটেল ছিল, আজ 500-এরও বেশি হোটেল আছে। এটা আমাদের উন্নতির প্রমাণ। কিন্তু এই উন্নতির সাথে এসেছে চ্যালেঞ্জও। 2017 সাল থেকে 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে এখানে। পরিবেশ বিপর্যয়, অপরিকল্পিত নগরায়ন, সমুদ্র দূষণ সবকিছু মিলে কক্সবাজার আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তবুও আশা আছে, নতুন প্রজন্ম সচেতন। তারা চায় কক্সবাজারকে শুধু পর্যটন কেন্দ্র নয়, একটি টেকসই পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে। তরুণ পরিবেশকর্মী রাফিয়া আলম বলেন, আমরা স্বপ্ন দেখি এমন এক কক্সবাজারের, যেখানে পর্যটন আর প্রকৃতি হাতে হাত মিলিয়ে চলবে, যেখানে আমাদের সন্তানরা পরিচ্ছন্ন সৈকতে খেলবে, যেমনটা আমাদের পূর্বপুরুষরা করেছেন। পালঙ্কি থেকে কক্সবাজার এই যাত্রা শুধু একটি নামের পরিবর্তন নয়, এটি হাজার বছরের ইতিহাস, সংগ্রাম, ত্যাগ আর ভালোবাসার গল্প। এই মাটি দেখেছে রাজা বাদশাহর উত্থান পতন, দেখেছে যুদ্ধ আর শান্তি, দেখেছে মানুষের দুঃখ আর আনন্দ। প্রতিটি ঢেউ যখন এই তীরে আছড়ে পড়ে, সাথে নিয়ে আসে অতীতের স্মৃতি। শাহ সুজার দীর্ঘশ্বাস, হিরাম কক্সের মহানুভবতা, মুক্তিযোদ্ধাদের রক্ত, সবকিছু মিশে আছে এই বালুকণায়।
কক্সবাজার আজ দাঁড়িয়ে আছে অতীত আর ভবিষ্যতের সন্ধিক্ষণে। একদিকে তার গৌরবময় ইতিহাস, অন্যদিকে আধুনিক চ্যালেঞ্জ। কিন্তু যে শহর হাজার বছরের ঝড়ঝঞ্ঝা পার করে এসেছে, সে নিশ্চয় পারবে আগামীর পথও চলতে। যতদিন বঙ্গোপসাগরের নীল জলরাশি এই তীরে আছড়ে পড়বে, যতদিন পাহাড়ের বুকে ঝর্ণা নেমে আসবে, যতদিন সূর্য এই দিগন্তে অস্ত যাবে, ততদিন কক্সবাজার বেঁচে থাকবে। বেঁচে থাকবে তার ইতিহাস, বেঁচে থাকবে তার গল্প। আমরা এই প্রজন্মের মানুষ, এই ইতিহাসের উত্তরাধিকারী। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে রক্ষা করা, এই প্রকৃতিকে সংরক্ষণ করা, যাতে আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারে, আমি কক্সবাজারের সন্তান। আদিপর্ব এর পক্ষ থেকে কক্সবাজারের এই মহাকাব্যিক যাত্রায় আপনাদের সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। মনে রাখবেন, ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের পরিচয়, আমাদের শেকড়। আগামী পর্বে আমরা নিয়ে আসব বাংলাদেশের আরেক ঐতিহাসিক জনপদের অজানা কাহিনী। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইতিহাসের সাথেই থাকুন।